তেলেঙ্গানার রেপালি গ্রামের পাশে আদাবিকুট্টা নামে একটি জঙ্গল। সবাই এই জঙ্গলকে অভিশপ্ত মনে করে, কারণ যে একবার এই জঙ্গলে পা রাখে সে আর কখনোই ফিরে আসে না। কয়েক বছরে গ্রামের বেশ কিছু যুবতী মেয়ে ওই জঙ্গলে নিখোঁজ হয়ে যায়। কিন্তু বিষয়টা তখনই গুরুত্ব পায় যখন একজন লেডি কনস্টেবলের বান্ধবী একইভাবে নিখোঁজ হয়। এখান থেকে শুরু হয় আসল তদন্ত। লেডি কনস্টেবল তার বান্ধবীকে খোঁজার মিশনে নামে, কিন্তু সামনে হাজারো প্রশ্ন। ওই জঙ্গলকে আসলে অভিশপ্ত, নাকি এর পিছনে মানুষের তৈরি কোনো ভয়ানক সত্য লুকিয়ে আছে? নিখোঁজ মেয়েগুলোর সাথে কি হয়েছে? ওই জঙ্গলে রাতের বেলা কি ঘটে? এই লেডি কনস্টেবল কি এই সকল রহস্যের সমাধান করে তার বান্ধবীকে খুঁজে বের করতে পারবে? সত্যি বলছি, এই রহস্যের সন্ধান যে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনি বিন্দুমাত্র ধারণা করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ কনস্টেবল কানাকামের কথা। সিরিজটিতে মোট 2টি সিজন আছে। আপনাদের বোঝার স্বার্থে আমি 2টি সিজন একসাথে কভার করার চেষ্টা করেছি। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। সময়টা রাতের বেলা। জঙ্গলের মাঝে রাস্তায় রাতের শেষ বাসটি এসে থামে। এই মেয়েটির নাম জ্যোতি। জ্যোতি রেপাল্লি গ্রামের মেয়ে। এখান থেকে রেপাল্লি যেতে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। যদিও প্রতিদিন জ্যোতির ভাই গোবিন্দ তাকে নিতে আসে, কিন্তু আজ গোবিন্দর বাইকটি নষ্ট হয়ে যাওয়ার কারণে গোবিন্দ সময় মতো আসতে পারেনি। তাই জ্যোতি সাহস করে একাই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দুইজন নেশার জ্যোতির পিছু করলে জ্যোতি তাড়াহুড়ো করতে গিয়ে গ্রামের রাস্তায় না গিয়ে নিষিদ্ধ জঙ্গল মানে আদাবিকুট্টার রাস্তায় চলে যায়। আর এরপরই কেউ একজন জ্যোতির মাথায় কাপড় মুড়িয়ে জ্যোতিকে অপহরণ করে। এখন এই আদাবিকুট্টা জঙ্গল সম্পর্কে আপনাদের কিছু তথ্য বলে রাখি। জঙ্গলটা রেপালি গ্রামের পাশেই। জ্যোতির আগেও এই জঙ্গলে আরও কয়েকটি মেয়ে নিখোঁজ হয়েছে, যাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। গ্রামবাসী ধারণা করে ওই জঙ্গলটি অভিশপ্ত। তাই এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রতি বছরই পূর্ণিমার সময় দেবীর পূজা করা হয়। এই বছরও টানা 5 দিন পুজোর উৎসবের আয়োজন করা হয়েছে। আজ থেকে উৎসব শুরু হচ্ছে। ইনি হচ্ছেন এসআই সাদাশিব। থানায় এসেই দেখে গোবিন্দ তার বোন জ্যোতির খোঁজ নিতে এসেছে। মূলত জ্যোতি নিখোঁজ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এসআই অবশ্য গোবিন্দকে বোঝানোর চেষ্টা করে তারা তো কাজ করে যাচ্ছে, প্রতিদিন এভাবে থানায় এসে বিরক্ত করলে কিভাবে চলবে। কিন্তু বাস্তব কথা হলো পুলিশও বিষয়টাতে তেমন গুরুত্ব দিচ্ছে না, কারণ তারাও ভালো করে জানে এটা নতুন কিছু নয়। এর আগেও যে সকল মেয়েরা নিখোঁজ হয়েছে তারা কেউই ফিরে আসেনি। এ হচ্ছে থানার হেড কনস্টেবল শিবারাও। রাও অন্যদের থেকে একটু আলাদা, মানে তার মধ্যে মানুষের জন্য একটু বেশি সহানুভূতি কাজ করে। আর এই জন্য এসআইয়ের অনেক বকাও শুনতে হয়। আর এই যে লোকটাকে দেখছেন, কনস্টেবল সাথীবাবু, থানার একমাত্র তেলবাজ ব্যক্তি। সারাদিন এসআইকে মালিশ করে যার কাজ। যাই হোক, এ হচ্ছে কানাকাম, এই থানার প্রথম এবং একমাত্র লেডি কনস্টেবল। একদম ভীতু টাইপের একটি মেয়ে। এই যে মেয়েটিকে দেখছেন কানাকামের বান্ধবী চন্দ্রিকা। কানাকামকে অনেক ছোট রেখে তার মা মারা গিয়েছিল। কানাকাম মনে করে রোজ সকালে খাবার দিয়ে কাক ডাকলে তার মায়ের আত্মা কাক হয়ে এসে সেই খাবার খেয়ে যাবে। তাই মায়ের মৃত্যুর পর থেকে প্রতিদিনই কানাকাম এটা করতে ভুল করে না। যাই হোক, এটা যার যার বিশ্বাস। কানাকাম একজন লেডি কনস্টেবল হওয়ায় এমনিতেও সবার কাছে অবহেলিত। তারপর মাঝে মধ্যে ডিউটিতে লেট করার জন্য এসআইয়ের বকা খেতে হয়। তবে প্রতিবারই রাও কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয়। তেমনি আজও কানাকামকে মেলা ডিউটিতে পাঠিয়ে দেয়। ইনি গ্রামের প্রেসিডেন্ট প্রসাদ। কোনো এক দুর্ঘটনায় 2টি পাই হারিয়েছে। প্রতি বছর তার তত্ত্বাবধানেই এই পুজোর উৎসবের আয়োজন করা হয়। তাই প্রসাদ সবাইকে বলেও দেয় এই উৎসবের 5 দিন কেউ যেন কোনো সমস্যার সৃষ্টি না করে, কারণ উৎসবটা গ্রামের মঙ্গলের জন্য করা হচ্ছে। কানাকামা মন্দিরের সামনে ডিউটি করছিল। ঠিক তখনই লক্ষ্য করে রামবাবু নামে এক লোক তার ঘড়ি ব্যবহার করে গঙ্গা নামে এক মেয়ের উপর সূর্যের আলোর প্রতিফলন ফেলছে। তাই কানাকাম রামবাবুকে সাবধান করে দেয় যে এরপর এমন কিছু করলে থানায় নিয়ে যাবে। তারপর রামবাবু কথা না শোনায় একসময় অন্য একজন কনস্টেবল এসে পিটিয়ে তাকে সরিয়ে দেয়। এদিকে কানাকামের বান্ধবী চন্দ্রিকা একটি নৃত্য দলের সাথে নৃত্য করছিল। তখনই চন্দ্রিকার গায়ে হাত দেয়। চন্দ্রিকা এই নৃত্য দলের লিডার বাপজিকে একটি চড় মেরে বসে। অবশ্য প্রেসিডেন্ট বিষয়টি জানার পর মিটিয়ে দেয়। কানাকামও চন্দ্রিকাকে পাশে সরিয়ে নিয়ে যায়। এরপর চন্দ্রিকার মেয়ের বসুদা এসে কানাকামার চন্দ্রিকাকে মন্দিরের দর্শনে নিয়ে যায়। এখানে একটি নিয়ম হলো প্রত্যেককে তার জন্ম নক্ষত্র বলে তারপরই প্রসাদ নিতে হয়। আর প্রসাদ হিসেবে বিশেষ এক ধরনের মিষ্টি জাতীয় একটি খাবার দেওয়া হয়। এদিকে থানা থেকে জানিয়ে দেওয়া হয় উৎসবের এই 5 দিন দিনের বেলা সবকিছু শেষ করতে হবে। রাত 8টার পর কোনো মেয়ে বাড়ি থেকে বের হতে পারবে না।
তাই বসুদা চণ্ডিকাকে বাড়ি যেতে বলছিল, কিন্তু কানাকাম বলে আমার ডিউটি শেষ হলে আমি ওকে দিয়ে আসবো। এই জন্য বসুদা চলেই যাচ্ছিল। তখনই পায়ে কিছুর খোঁচা লাগে। চণ্ডিকারা লক্ষ্য করে বসুদা সেফটি পিন দিয়ে তার স্যান্ডেল ব্যবহার করছে। অবশ্য নতুন কিনে দিতে চাইলেও বসুদা না কিনে বাড়িতে চলে যায়। এর কিছু সময় পরই সাথীবাবু যখন মেলা থেকে বের হচ্ছিল তখন একটি সিমেন্টের ট্রাক আসে। মূলত জঙ্গলের মাঝে কারেন্টের একটি টাওয়ার বসানোর কাজ করা হবে, সেই মালামাল নিয়ে এসেছে। তাই সাথীবাবু ড্রাইভারকে রাস্তা দেখিয়ে দেয়। সাথে এটাও লক্ষ্য করে কানাকাম আর চণ্ডিকা বাইকে করে সেদিকেই যাচ্ছে। মূলত আজ চণ্ডিকার জন্মদিন, তাই কানাকাম চণ্ডিকাকে একটি নতুন ড্রেসও গিফট করেছে। যদিও জন্মদিন রাত 12টার পর, কিন্তু তখন তো আর বের হতে পারবে না, তাই এখনই সেলিব্রেট করতে চণ্ডিকাকে এখানে নিয়ে এসেছে। এমনকি সাথে করে একটি তারির বোতল এনেছে। দুজন মিলে খোসা মেজে বোতলটা শেষ করে। আর এরপর যেতে যেতে রাত হয়ে যায়। এমনিতেই জঙ্গলের মধ্যে অন্ধকার, তার উপর কানাকাম মাতাল থাকায় ভুল করে গ্রামের রাস্তায় না গিয়ে তারা আধা বিঘুরটার জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লে আচমকা সামনে একটি শুকর শাবক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে দুজনই সেন্সলেস হয়ে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। কানাকাম থানায় ফিরতেই রাও জানতে চায় গত রাতে বাড়িতে কেন ফিরোনি আর আঘাত কিভাবে পেয়েছ। কানাকাম তখন রাতের ঘটনার কথা জানায়। শোনার পর রাও কানাকামকে বাড়ি গিয়ে রেস্ট করতে বলছিল, কিন্তু কানাকাম ডিউটি শেষ করে চণ্ডিকার সাথে দেখা করতে যাবে। এই জন্য সে মেলার ডিউটিতে চলে যাচ্ছিল। ঠিক তখনই খালি পায়ে এক নারী থানার মধ্যে প্রবেশ করে। আর এ অন্য কেউ নয়, চণ্ডিকার মেয়েট বসুধা। বসুধায় সে জানায় গত রাতে চণ্ডিকা বাড়িতে ফিরেনি, তার মানে চণ্ডিকা নিখোঁজ। কিন্তু কানাকামের তথ্য মতে গত রাতে ওই ঘটনায় আহত হওয়ার পর দুজনই হসপিটালে গিয়েছিল। কানাকামের গলায় আঘাতের জন্য ডক্টর ইঞ্জেকশন দিতে চাইলে কানাকাম একদমই দিতে দিচ্ছিল না। তখনই কানাকামের হাতে লেগে টেবিল থেকে একটি ফাইল পড়ে যায়। আর কানাকাম যখন ফাইলটি তুলতে যাবে এই সুযোগে ডক্টর অন্য হাতে ইঞ্জেকশনটি দিয়ে দেয়। আবার কানাকাম যেহেতু মাতাল ছিল তাই ডক্টর রাতটা হসপিটালে থেকে যেতে বলে। চণ্ডিকাও এর জন্য কানাকামকে হসপিটালে রেখে নার্সের সাথে বেরিয়ে গিয়েছিল। কানাকামের গতরাতের স্টেটমেন্ট শোনার পর এসআই কানাকামের কাছে জানতে চায় তার সাথে চণ্ডিকার বন্ধুত্বটা কিভাবে হয়েছিল। মূলত কানাকাম যেদিন এই থানায় যোগদান করতে আসছিল ওই দিনই এই রাস্তায় চণ্ডিকা, বসুধা আর তাদের ড্রাইভার সতীশকে নিয়ে এই গ্রামের দিকে আসছিল। তাই কানাকামকে দেখে চণ্ডিকারা লিফট দিয়েছিল। আর কথায় কথায় জানিয়েছিল চণ্ডিকা এই গ্রামে তাপ্পেটাগুলো শিখতে এসেছে। এই তাপ্পেটাগুলো হচ্ছে একটি রিলিজিয়াস নৃত্য, যেটা আমরা মেলার মধ্যে দেখেছিলাম। এরপর চণ্ডিকা একদিন পোস্ট অফিসে মানি অর্ডার করতে গেলে সেখানেও কানাকামের সাথে দেখা হয়ে যায়। আর এভাবে দুজনের বন্ধুত্বটা হয়েছিল। কানাকামেরও থাকার কোনো জায়গা না থাকায় কানাকাম রাওয়ের বাড়িতে থাকতে শুরু করেছিল। এরপর হসপিটালে নার্সকে ডাকা হয়, সেও একই ঘটনার কথা বলে। এমনকি গতরাতে সে চণ্ডিকাকে নিয়ে যখন জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামের দিকে আসছিল তখনই নার্সের বয়ফ্রেন্ড দেখা করতে আসায় চণ্ডিকা একাই বাড়ি থেকে রওনা হয়েছিল। কিন্তু বাস্তবে তো চণ্ডিকা বাড়িতে পৌঁছায়নি। তবে এসআই নার্সের কাছে জানতে চায় চণ্ডিকা গতরাতে কোন দিকে গিয়েছিল। নার্স বলে আধা বিঘুরটার দিকে। আবার এসআই ভাবছিল চণ্ডিকা কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু বসুধা স্পষ্ট জানিয়ে দেয় চণ্ডিকার কোনো বয়ফ্রেন্ড ছিল না আর ও এই টাইপের কোনো মেয়েই ছিল না। এদিকে কানাকামের তখন মেলার সেই ঘটনার কথা মনে পড়ে। এই জন্য এসআইকে বাবজির সাথে ঘটা ওই ঘটনার কথা জানায়। কিন্তু সাথীবাবুর কথা এটা তেমন কিছু ছিল না যে জন্য বাবজি চণ্ডিকাকে অপহরণ করতে পারে। তারপরও এসআই জিজ্ঞাসাবাদের জন্য বাবজিকে ডাকতে বলে। কানাকামও যেতে চাচ্ছিল, কিন্তু কানাকামের জন্য ঘটনাটা ঘটেছে, তাই সেও এখন সাসপেক্ট। তাই এসআই কানাকামকে থানাতেই থাকতে বলে। এর মধ্যে থানায় একটি কল এলে এসআই বের হয়ে যায় এবং জঙ্গলের পিছের দিকে নদীর পাড়ে গিয়ে দেখে এখানে কারো ডেড বডি পাওয়া গেছে। তাই থানায় কল করে পাঞ্চনামা ফাইলটি পাঠাতে বলে। ওই মুহূর্তে থানায় কোনো কনস্টেবল না থাকায় হেড কনস্টেবল বাধ্য হয়ে কানাকামকে দিয়ে সেই ফাইলটি পাঠায়। কানাকামও গিয়ে জানতে পারে এটা বাবজির বডি। তার মানে যাকে তারা সন্দেহ করছিল সেই তো মারা গেছে। তাহলে চণ্ডিকার কি হলো? এরপর আমাদের পাস্টে একটি ঘটনা দেখানো হয়। স্কুলে মারপিটের ঘটনায় আনন্দ রাও নামে এক ব্যক্তিকে ডাকা হয়েছে, কারণ তার ছেলে তারই বন্ধুকে পিটিয়েছে। কারণ জানতে চাইলে রাওয়ের ছেলে জানায় ও আমার বন্ধু হয়ে অন্যদের সাথে কেন মিশবে? এটা আমার পছন্দ নয় বলে আমি ওকে পিটিয়েছি। আর ছেলের এমন ব্যবহারের জন্য আনন্দ বাড়ি নিয়ে তাকে বেল্ট দিয়ে ইচ্ছা মতো পেটায়। তবুও ছেলের রাগ একদম কমেনি। মা যখন খাবার খাওয়াতে আসে খাবারও খাচ্ছিল না। এই জন্য ছেলেটির মা একটি কুকুরছানা এনে দেয়। ছেলেটিও খুশিতে খাবার খেয়ে নেয়। কিন্তু পরবর্তীতে ছেলেটি লক্ষ্য করে তার কুকুরটি তার বাবার পায়ের কাছে গিয়ে পা চাটছে। আনন্দ কুকুরটাকে নিয়ে আদর করছিল, যেটা দেখে সে একদমই সহ্য করতে পারছিল না। ছেলেটার মাথায় আবার রাগ চেপে বসে। তাই রাগের বশে ছেলেটি
কুকুরটিকে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে মারে। আনন্দ ছেলের এমন রাগ দেখে ছেলেকে আরও বেদম পেটায়। রাতের বেলা মা এসে ছেলেকে বোঝানোর চেষ্টা করছিল, তখনও ছেলের মুখে একই কথা, আমার পছন্দের জিনিস তার কাছে কেন গেল। সাথে মাকেও বলে, ওই লোকটাকে আমি পছন্দ করি না, তুমি তার কাছে যাবে না, তুমি আমার কাছে থাকবে। মা বলে, ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, আমি এখানেই থাকবো। কিন্তু পরক্ষণেই আনন্দের ডাকে সে অন্য ঘরে চলে যাওয়ায় পরবর্তী দিন সকালেই সে যখন ছাদে কাপড় নাড়ছিল, ছেলেটা রাগের বশে পিছে থেকে নিজের মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই ঘটনার সাথে বর্তমান ঘটনার কী কানেকশন আছে তা আমি আস্তে আস্তে বলবো। সিন চলে আসে প্রেজেন্টে। চন্ডিকার নিখোঁজের খবর পেয়ে চন্ডিকার বাবা মা থানায় এসেছে। এমনকি তাদের কথায় কমিশনার অফিস থেকে কল করে এসআইকে ফাইল সহ হায়দ্রাবাদে ডাকা হয়, যে জন্য চন্ডিকার বাবা মা বের হওয়া মাত্রই এসআই ফাইল নিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তবে যাওয়ার সময় হেড কনস্টেবল বাবজির মৃত্যুর তদন্তের বিষয়ে জানতে চায় যে তদন্তভারটা কাকে দিব। যদিও সে কানাকামকেই সাজেস্ট করছিল, কিন্তু এসআই সাথীবাবুকে দিয়ে দেয়। মূলত সাথীবাবু আর এসআই কানাকামকে একদমই অপছন্দ করে। আর এর পিছে একটা কারণও আছে। কারণটা হচ্ছে, এই থানাতে একটিমাত্র লেডি কনস্টেবলের পোস্ট, তা বহু বছর যাবৎ খালি ছিল। এই জন্য সাথীবাবু ওই পোস্টে তার শালার চাকরির জন্য কথা বলছিল। তার শুধু দরকার ছিল এসআইয়ের কাছ থেকে একটি শূন্য প্রতিবেদন। অবশেষে সে খাইয়ে দিয়ে এসআইকে রাজিও করেছিল। তবে যেদিন সেই প্রতিবেদনের চিঠিটা তারা ইস্যু করবে, ওই দিনই কানাকাম এখানে জয়েন করে। এর জন্য ওই দিনের পর থেকে এসআই এবং সাথীবাবু কানাকামকে একদমই দেখতে পারে না। তো এসআই চলে গেলে সাথীবাবু বাবজির তদন্ত বের হয়ে যায়, আর কানাকাম মেলার ডিউটিতে। যেখানে বাবজির টিমের এক সদস্য কানাকামকে জানায় যে বাবজি আসলে খারাপ ছিল না। বাবজি প্রথম থেকেই চন্ডিকাকে অনেক ভালোবাসত, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। আর ওই দিন নাচের সময় তার পায়ে হোঁচট খেয়ে বাবজির চন্ডিকার উপর গিয়ে পড়েছিল। বাবজির খারাপ কোনো উদ্দেশ্যই ছিল না। এমনকি বাবজি ওই রাতে চন্ডিকার সাথে দেখা করে তার মনের কথাগুলো খুলে বলতেই চন্ডিকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর এরপর দিন তো তার বডি পাওয়া গেল। এরপর কানাকাম প্রেসিডেন্ট প্রসাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। প্রসাদের কথা, আমি এতে কি করতে পারি? আমি তো গ্রামের ভালোর জন্য এই উৎসবের আয়োজন করি, এর বাইরে বা আমার কি করার আছে? কানাকাম স্পষ্টই বুঝতে পারছে প্রসাদের নিখোঁজ মেয়েদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে তো শুধু গ্রামবাসীর কাছে ভালো স্বাস্থ্যের চেষ্টা করছে। এর মধ্যে বাবজির মৃত্যুর তদন্ত করতে সাথীবাবু আসা মাত্রই প্রসাদ সাথীবাবুকে বলে দেয় কানাকাম বাবজির মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। যেটা শুনে সাথীবাবু তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনকি থানায় গিয়ে হেড কনস্টেবলের কাছে বিচার দেয়, কারণ কেসের তদন্ত তো সে করছে, কানাকাম কেন তুই ইন্টারফেয়ার করতে গেল। অবশ্য হেড কনস্টেবলও বিষয়টা বুঝতে পেরে শাস্তি হিসেবে কানাকামকে আজ রাতে আদিবাগ গুট্টার যে প্রবেশপথ সেখানে ডিউটি দিয়ে দেয়। তবে এটা শুধু কানাকামকে বাঁচানোর জন্য। তাই রাতের বেলা কানাকামের সাথে রাও নিজেও সেখানে ডিউটি করতে চলে যায়। রাও কানাকামকে এটাও বলে, আমি এখানে ঘুমিয়ে আছি, তুমি ডিউটি করো, ভুলেও ভিতরে যেও না। তবে কিছু সময় পরই কানাকামের চোখের সামনে ওই রাতের ঘটনাগুলো ভেসে ওঠে। কানাকামও নিজের অজান্তেই আবার জঙ্গলের ভিতর প্রবেশ করে। রাও বিষয়টা বোঝা মাত্রই দ্রুত কানাকামের কাছে চলে যায়। আর এরপর দুজন মাথার উপর তাকিয়ে দেখে অসংখ্য কাক চক্রাকারে ঘুরছে। এরপর আমাদের কানাকামের পাস দেখানো হয়। ছোটবেলায় কানাকামের মা মারা যাওয়ার পর তার বাবা তাকে বলেছিল সে যখন কাককে খাবার দিবে তার মায়ের আত্মা কাক সেজে খাবার খেতে আসবে। তাই ছোট থেকে কানাকামের কাকের প্রতি একটা আকর্ষণ ছিল। সে কাকের বিষয় নিয়ে সব গল্প পড়েছে। কানাকামের বাবা একটা বিয়েও করেছিল। আর কানাকাম যখন বড় হয়ে পুলিশের চাকরি নিল, কিন্তু তখনও সে জয়েন করেনি। ওই সময় কানাকামের সৎমা তারই নিজের ভাই মানে কানাকামের সৎ মামার সাথে কানাকামকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। তার কথা, সরকারি টাকা আমি বাড়ির বাইরে যেতে দিব কি করে? কানাকামের বাবাও বিষয়টা বুঝতে পেরে পরবর্তী দিনে কানাকামকে পুলিশের ডিউটিতে জয়েন করতে এই গ্রামে পাঠিয়ে দিয়েছিল। মোট কথা, কানাকামের বাবা সবসময় তাকে সাপোর্ট করে এসেছে। সিন এখান থেকে প্রেজেন্টে। মাথার উপর এতগুলো কাক দেখে আদাবিগুট্টা জঙ্গলের মধ্যে কি এমন আছে আর মেয়েগুলোর সাথে কি হচ্ছে এটা জানতে কানাকাম জঙ্গলের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও রাও বারবার নিষেধ করছিল, তারপরও কানাকাম চন্ডিকার জন্য সব করতে পারে। তাই তারা দুজনেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে। আর কিছু দূর যাওয়ার পরই গাছের নিচে অসংখ্য কাকের বাসা দেখতে পায়। প্রতিটি বাসাতে ডিম আছে, সবই অক্ষত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কাক তো বাসা বাঁধে গাছের ডালে। বড় কোনো ঝড় না হলে এগুলো পড়ার কথা নয়, আর পড়লে তো ডিম ভেঙে যাওয়ার কথা। কানাকাম ভালো করে লক্ষ্য করে এই কাকের বাসাগুলোর মধ্যে সঞ্জীবিনী গাছের ডাল রয়েছে। মূলত কাকেরা যখন ডিম পাড়ে তাদের ডিমের সুরক্ষার জন্য বিশেষ ধরনের এই গাছের ডাল এনে রাখে। আর কানাকাম এটাও জানে এই ডাল দিয়ে কালো জাদু করা হয়। তার মানে কেউ হয়তো বা কালো জাদু করতে ডালের খোঁজে এই গাছগুলো নিচে নামিয়েছে। আর একটু সামনে যেতেই কানাকাম গোল্ডেন কালারের একটি ঘড়ি পায়।
আর দেখা মাত্র কানাকামের মনে পড়ে এটা মেলার মাঠে রামবাবুর হাতে সে দেখেছিল। তার মানে রামবাবু এখানে এসেছিল। সিন চলে যায় পরবর্তী দিন। রামবাবুকে দেখা যায় 2 দিন যাবৎ বেহুশ হয়ে তারের দোকানে পড়ে আছে। জ্ঞান ফিরতে এসে বাড়িতে চলে যায়। আর এরপর পুলিশ তাকে ধরে নিয়ে ইচ্ছামতো পেটাতে শুরু করে, কারণ পুলিশের সন্দেহ রামবাবুই ওই মেয়েদেরকে কিডন্যাপ করেছে। অবশ্য রামবাবু জানায় কিডন্যাপ সম্পর্কে সে কিছুই জানে না, সে তো অন্য কাজে সেখানে গিয়েছিল। মূলত বিদ্যুৎ বিভাগের কাজে এখানে নতুন কিছু অফিসার এসেছে। তারা পিগের মিট খেতে চেয়েছিল, তাই লোকাল একজন রামবাবুকে সে কন্ট্যাক্ট দিয়েছিল, কারণ রামবাবু মাঝে মধ্যেই পিগ শিকার করতে জঙ্গলে যায়। আর টাকার পরিমাণটা যেহেতু বেশি ছিল, তাই রামবাবু জঙ্গলে শিকার করতে চলে যায়। আর একটা পিগকে পিছু করতে করতে সে না বুঝেই ওই আদিবাগুটটা জঙ্গলে ঢুকে পড়ে। রামবাবু বলে, আমি পিগ খুঁজতে গিয়ে সেখানে এক ব্যক্তিকে দেখেছিলাম যে বসে বসে কালো জাদু করছে। তার পিঠে একটি ত্রিশূলের ট্যাটু করা ছিল। কিন্তু রামবাবুর কথা কেউই বিশ্বাস করছিল না, যদিও কানাকাম বুঝতে পারছে রামবাবু সত্যি বলছে। তারপরও এসআই না আসা পর্যন্ত কেউই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এজন্য রাও রাতের বেলা থানার বাইরে কানাকামের সাথে দেখা করে কানাকামকে বোঝানোর চেষ্টা করে যে তারা ইচ্ছা করলেও সবকিছু করতে পারে না, এর জন্য হায়ার অফিসারের অ্যাপ্রুভাল দরকার। কানাকাম তখন বলে, সকল মেয়েরাই নিখোঁজ হয়েছে পূর্ণিমার রাতে, কিন্তু চণ্ডিকা যে রাতে নিখোঁজ হয়েছিল ওই রাতে তো পূর্ণিমা ছিল না, আর 4 দিন পরই পূর্ণিমা। তাই কানাকামের ধারণা আগামী পূর্ণিমার রাতে ওই ব্যক্তি কিছু একটা করার চেষ্টা নিশ্চয় করবে। এমনকি কানাকামরা যেটা বুঝতে পেরেছে তা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, তাহলে সে সতর্ক হয়ে যাবে। এই জন্য কার পিঠে ত্রিশূলের ট্যাটু আছে গোপনে তদন্ত করে তা বের করতে হবে। পরবর্তী দিনে কানাকাম গ্রামের এক তান্ত্রিক মহিলার সাথে দেখা করে, তার কাছে ত্রিশূল ট্যাটুর বিষয়ে জানতে চায়। কিন্তু ত্রিশূলের কথা শুনেই মহিলাটি বলে ওঠে, এটা যে কেউ ইচ্ছা করলে করতে পারে না, এর জন্য অনেক সাহসিকতার প্রয়োজন পড়ে। কানাকাম গোপনে গ্রামের সবার ট্যাটু চেক করে, মানে যাদের গায়ে ট্যাটু ছিল। এমনকি উৎসবস্থলে সবাই যখন জামা খুলে উৎসব করছিল তখনও সে খুঁজে দেখছিল। আর তখনই খুঁজতে খুঁজতে কানাকামের মনে পড়ে যে রাতে কানাকাম হসপিটালে গিয়েছিল সেখানে তার হাতে লেগে যে একটা ফাইল পড়ে গিয়েছিল, ওই ফাইলের মধ্যে পিঠে ত্রিশূলের ট্যাটু করা এক ব্যক্তির ফটো দেখেছিল। অন্য দেশে আমাদের বুলিবাবু নামে এক বাবুর্চিকে দেখানো হয় যে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রান্নাবান্নার কাজ করে। তার হাতে বানানো মান্দাসা কোভা নামে একটি মিষ্টি জাতীয় খাবার খুবই জনপ্রিয়। কিন্তু এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় খাবার নিয়ে অভিযোগ করে, এমনকি বুলিবাবুর মুখে খাবার ছুঁড়ে সবার সামনে তাকে অপমান করে। এটা বুলিবাবু কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই ওই লোকটার উপর কালো জাদু করলে পরবর্তী দিনে লোকটির মৃতদেহ পাওয়া যায়। 5টার এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো আপাতত আপনারা সুন্দর করে মনে রাখবেন। একটি নির্দিষ্ট পয়েন্টে এসে সব ঘটনা একসাথে জুড়ে যাবে। তো সিন চলে আসে আবার প্রেজেন্টে। ওই ফাইলের কথা মনে পড়তেই কানাকাম থানায় গিয়ে হেড কনস্টেবল রাওকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। আর সেখানে গিয়ে তথ্য নিয়ে জানতে পারে ওই ফাইলটি হনুমন্ত রাও নামে এক ডক্টর নিয়ে এসেছিল, যে কিনা এই গ্রামের মেডিকেল ক্যাম্পেইনের জন্য এসেছিল। আর সে এখন ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তাই কানাকামরা দ্রুত রেলওয়ে স্টেশন চলে যায়। সেখানে গিয়েও জানতে পারে ট্রেন তো 10 মিনিট আগে চলে গেছে, এখন কি হবে। ওই ব্যক্তির খোঁজ জানতে হলে কানাকামকে অবশ্যই ভাইজ্যাগ যেতে হবে। আবার এদিকে এসআই স্টেশনে নেই, কানাকামকে পাঠাবে কিভাবে। তাই রাও একটি বুদ্ধি করে, কানাকামের বাবার অসুস্থতার নাটক সাজিয়ে একটি মিথ্যা চিঠি লিখে সবার সামনে পড়ে শোনায় যে কানাকামের বাবা খুবই অসুস্থ। এসআই যেহেতু থানায় নেই, তাই কানাকামকে মাত্র 2 দিনের ছুটি দিয়ে রাও ভাইজ্যাগ যাওয়ার সুযোগ করে দেয়। এরপরই কানাকাম ভাইজ্যাগ চলে যায়। আর হনুমন্তের সাথে দেখা করে ওই ফাইলের বিষয়ে জানানো মাত্রই হনুমান সেই ফাইলটি খুঁজে নিয়ে আসে। হনুমান জানায় এটা সুদর্শন সিং নামে একজন এক্স মিলিটারি অফিসারের ফাইল। সে ক্যান্সারে আক্রান্ত, স্পাইনাল কর্ড স্টাডি করার জন্য ফাইলটি তাদেরকে দিয়েছিল। আর সে এখন দিল্লিতে আছে। হনুমান্তের থেকে সুদর্শন সিং এর ঠিকানা নিয়ে কানাকাম থানায় কল করে শুধুমাত্র হেড কনস্টেবল রাওকে বিষয়টি জানায় যে চণ্ডিকার খোঁজে আমি দিল্লিতে যাচ্ছি। কানাকামও কোনো চিন্তাভাবনা না করে তার কানের দুলজোড়া বিক্রি করে সুদর্শন সিং এর খোঁজে চলে যায়। কিন্তু এদিকে হনুমান এসআইকে কল করে পুরো বিষয়টি জানিয়ে দেয় যে সুদর্শন সিং এর ওই ফাইলের খোঁজে কানাকাম তার কাছে গিয়েছিল আর এখন দিল্লিতে গেছে। এসআই পুরো বিষয়টি জানার পর হেড কনস্টেবল রাওর কাছেও জানতে চায় কানাকাম কোথায়। কনস্টেবল যদিও কানাকামের বাবার অসুস্থতার কথা বলছিল, কিন্তু এসআই তো আগে থেকে জানে যে কানাকাম কি করেছে। তাই এসআই স্পষ্ট করে বলে দেয়, আমি ফিরে আসার পর কানাকামের সাসপেনশন লেটার আমার টেবিলে চাই। এদিকে কানাকাম সুদর্শন সিং এর বাড়িতে গিয়ে সুদর্শন সিংকে পুরো বিষয়টি খুলে বলে যে কেন সে এত দূর এসেছে। আর ত্রিশূলের ওই বিষয়টি জানতে চাইলে সুদর্শন সিং তার পিছের একটি ঘটনার কথা বলে। তারা যখন মিলিটারিতে ছিল তাদের 25 জনের টিম 3টি ভাগে বিভক্ত হয়ে কেদারনাথে গিয়েছিল। তারা 2 দিন সেখানে ক্যাম্পিং করে খুশি মনে ফিরছিল,
কিন্তু ফেরার পথে টেররিস্ট গ্রুপের অ্যাটাক হয়, তাদের উপর গুলি বর্ষণ করা হয়। তাদের অনেকে গুলিবিদ্ধ হলেও ওই ঘটনায় কেউই মারা যায়নি, তারা শত্রুদেরকে পরাজিত করতে পেরেছিল। তাই ওই সময় ওই জায়গার পবিত্রতাকে মেনে তারা সবার পিঠেই ত্রিশূলের ট্যাটু করিয়েছিল। তার মানে ওই সময় গ্রুপে যে 25 জন ছিল, 25 জনের পিঠেই ত্রিশূল আর্ট করা আছে। সুদর্শনের কথা এখন তুমি 25 জনের মধ্যে কাকে খুঁজবে? এদের মধ্যে তো অনেকেই মারা গেছে। তবে সুদর্শনের কাছে যে ফটো আছে সেখানে শুধুমাত্র 3টি ফটোতে 24 জনকে দেখা যাচ্ছে। সুদর্শন বলে আমাদের 25 জনের গ্রুপ ছিল, একজনকে তো কোনো গ্রুপে ফেলা যায় না, আর সে ছিল আমাদের কুক। এই জন্য 8 জন করে আলাদা গ্রুপ করে একজনকে আমরা বাইরে রেখেছিলাম। এমনকি সুদর্শনের এটাও মনে পড়ে ওই কুক সাউথের ছিল, মানে তেলেঙ্গানা থেকে এসেছিল। তার মানে কানাকাম যাকে খুঁজতে এসেছে সে হয়তোবা ওই কুক হতে পারে। কিন্তু কুকের নাম বা ঠিকানা, সে কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা, সুদর্শন এই তথ্য জানে না। যে জন্য সুদর্শন তার বেশ কিছু ব্যাচমেটকেও কল করে যারা বেঁচে ছিল, তাদের থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করে। এরপর কানাকাম গ্রামের উদ্দেশ্যে ফিরে আসে। এদিকে এসআইয়ের কথা মতো বাধ্য হয়ে হেড কনস্টেবল কানাকামের সাসপেনশন লেটার রেডি করে রেখেছে ঠিকই, তার সাথে নিজের রেজিগনেশন লেটারটাও রেডি করে রেখেছে। কারণ এতদিন সে ভয় পেয়ে কাজ করলেও সে আর চুপ থাকতে পারছে না। তার কথা কানাকাম খারাপ কি করেছে? যে কাজ আমরা পুরুষরা করতে পারিনি সে কাজ কানাকাম করছে। আমরা কেউ তো ওই জঙ্গলে যেতে সাহস পাইনি, কানাকাম পেয়েছে। ওর সাহসে আমি সেই জঙ্গলে গিয়েছি, আর এতদূর পর্যন্ত ওই গিয়েছে, আমরা যেতে পারিনি। এমনকি তার কথা, আমরা যাকে মেয়ে বলে তুচ্ছ করেছি, সবসময় আমাদের থেকে দুর্বল ভেবেছি, তাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। রাও থানায় থাকা সবাইকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে যে কানাকামকে যদি সাসপেন্ড করা হয় তাহলে আমিও চাকরি ছেড়ে চলে যাব। রাওর মুখে সবকিছু শোনার পর সাথীবাবু বুঝতে পারছে সে কতটা ভুল করেছে। শুধুমাত্র নিজের শালাকে চাকরি দেওয়ার জন্য কানাকামকে কত কিছু বলেছে বা কানাকামের বিরুদ্ধে কত কিছুই না করেছে। এর মধ্যে এক নারী এসে জানায় বিকেল থেকে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, তার মানে তার মেয়েও মিসিং। অন্যদিকে কানাকাম গ্রামে আসার আগেই একাই ওই আধাবিগুট্টা জঙ্গলে চলে গিয়েছে। মূলত কানাকাম এখানে আসার আগে ওই এক্স মিলিটারি অফিসার সুদর্শনের কাছ থেকে কিছু তথ্য পেয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই কানাকাম অনেক কিছু জানতে পেরেছে। সেজন্য কানাকাম গ্রামে না গিয়ে সোজা জঙ্গলের মধ্যে চলে যায়, আর সেখানে পিঠে ত্রিশূলের ট্যাটু বানানো ওই ব্যক্তিটিকে দেখতে পায়, যে সদ্য অপহরণকৃত ওই মেয়েটিকে নিয়ে কালো জাদু করার চেষ্টা করছে। কানাকাম তার উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে এক ঝটকায় কানাকামকে সামনে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই এই ব্যক্তি অন্য কেউ নয়, গ্রামের প্রেসিডেন্ট প্রসাদ। শুধু তাই নয়, যে প্রসাদকে আমরা এতদিনে হুইল চেয়ারে যাতায়াত করতে দেখেছি সে আসলে পঙ্গু নয়, সে নিজের 2 পায়ে দাঁড়িয়ে আছে। তার মানে এতদিন সে গ্রামের মানুষের কাছে অভিনয় করেছে। কানাকাম যতই তার সাথে ফাইট করার চেষ্টা করুক না কেন, উচ্চতায় বা শক্তিতে কোনো কিছুতেই কানাকাম প্রসাদের সাথে পেরে উঠছিল না। তাই প্রসাদ একসময় মন্ত্রের মাধ্যমে কানাকামকে বেহুশ করে ফেলে। তবে যখনই কানাকামকে মারতে যাবে ঠিক তখনই সাথীবাবু এসে প্রসাদকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাথীবাবু প্রসাদের সাথে পেরে উঠছিল না। যে যেন প্রসাদ একসময় সাথীবাবুকে মারতে মারতে একদম বেহাল দশা করে ফেলে। আবার এর মধ্যে কানাকামের জ্ঞানও ফিরে আসে। কানাকামও প্রসাদকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন কিছু ছুঁড়ে মারছিল, আর এভাবে ছুটতে ছুটতে পাশে একটি চামড়ার বেল পেয়ে বেলটি হাতে নেয়। আর ওই বেলটি দেখা মাত্রই প্রসাদের মধ্যে একটা ভীতি কাজ করতে শুরু করে। কানাকামও বুঝতে পারছিল প্রসাদ এই বেলটিকে ভয় পাচ্ছে, তাই কানাকাম ওই বেলটি দিয়ে মারতে মারতে একসময় প্রসাদের হাত বেঁধে ফেলে। তবে কি জন্য প্রসাদের বেল দেখে ভয় পাচ্ছে সেটা আমরা একটু পরই জানতে পারবো। এরপর সাথীবাবু আর কানাকাম প্রসাদকে থানায় নিয়ে আসে। খবর পেয়ে পুরো গ্রামবাসীও একত্র হয়েছে। তারা এখন প্রসাদের আসল চেহারা জানতে পেরেছে। কিন্তু প্রসাদ আসলে কি জন্য এগুলো করছিল, আর ওই মেয়েগুলোর সাথে সে কি করেছে, আদৌ তারা জীবিত আছে না মারা গেছে, প্রসাদের মুখ থেকে সেই তথ্য বের করতে কনস্টেবলরা তাকে ইচ্ছামতো পেরাচ্ছিল। কিন্তু যতই বেরাক না কেন প্রসাদ বসে বসে শুধু মন্ত্র পাঠ করে যাচ্ছে, তার মধ্য থেকে কিচ্ছু বের করা যাচ্ছিল না। কিন্তু কানাকাম তো ভালো করে জানে প্রসাদ ওই চামড়ার বেলটিকে ভয় পায়, তাই কানাকাম ওই বেল দিয়ে প্রসাদকে মারতে শুরু করলে প্রসাদ একসময় বলতে রাজি হয়। আর এরপরই প্রসাদের পাস্টের গল্প শুরু হয়, যেখানে আমরা জানতে পারি পূর্বে যে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখেছিলাম যে নিজে তার মাকে খুন করেছিল, এই সেই প্রসাদ, মানে আনন্দরাওর ছেলে প্রসাদ রাও। ওই সময় প্রসাদের বাবা এই বেলটি দিয়ে তাকে মারত, এই জন্য প্রসাদ আজ পর্যন্ত এই বেলটিকে ভয় করে। প্রসাদ ওই সময় রাগের বশে তার মাকে হত্যা করেছিল ঠিকই, কিন্তু তারপর তার একাকিত্বে সময় কাটছিল। ঠিক তখনই প্রসাদের মামা বুলিবাবু আসে, মানে যে বুলিবাবু গ্রামে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে সেই বুলিবাবু। আর আমরা আগেও দেখেছিলাম এই বুলিবাবু কালো জাদু জানে। বুলিবাবুও প্রসাদের এই অবস্থা দেখে প্রসাদকে তার নিজের কাছে নিয়ে যায়। এরপর মামা ভাগ্নে দুজন মিলে রান্নার কাজ করছিল, তাদের ভালোই সময় কেটে যাচ্ছিল। তবে এর মধ্যে একদিন প্রসাদ রাতের বেলা লক্ষ্য করে বুলিবাবু অন্য ঘরে কালো জাদু করছে।
তাই প্রসাদেরও কালো জাদুর প্রতি একটা ইন্টারেস্ট জাগে। মামাকে অনুরোধ করে বুলিবাবুর থেকে কালো জাদু শিখতে শুরু করে। ধীরে ধীরে প্রসাদ বড় হয়ে ওঠে। বুলিবাবুও বেশ অসুস্থ ছিল। ঠিক তখনই ওড়িশা থেকে একটি পার্টির কন্টাক্ট আসে। এই জন্য বুলিবাবু নিজে না গিয়ে প্রসাদকে পাঠায়। আর প্রসাদ সেখানে রান্না করতে গিয়ে ওড়িশার এক তান্ত্রিকের কাছ থেকে নতুন একটি কালো জাদু শিখে আসে। ফিরে এসে প্রসাদ বুলিবাবুকে বলে সে ওই তান্ত্রিকের কাছ থেকে জেনেছে তার মা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছিল, ওই নক্ষত্রে জন্মগ্রহণ করা কোনো মেয়ের উপর যদি সে কালো জাদু করে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে তার মায়ের আত্মাকে সে ফিরিয়ে আনতে পারবে। কারণ প্রসাদ ছোটবেলায় তার মাকে হত্যা করলেও সবসময় তার মাকে নিজের কাছে চাইছিল। সে তার মাকে ফিরিয়ে আনতে চাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে বুলিবাবু মারা যায়। প্রসাদও তার বাবার কাছে ফিরে আসে। ওই সময় রেপালি গ্রামে আর্মিদের একটি ক্যাম্পিং হচ্ছিল। প্রসাদ সেই ক্যাম্পে রান্না করতে শুরু করে। এমনকি তার বাবাকে কনভিন্স করতে একদিন এক ধরনের খাবার তৈরি করে খাওয়াতে শুরু করলে একসময় তার বাবা কনভিন্স হয়ে ওই সময় সেখানে যে কমান্ডার ছিল তার সাথে কথা বলে প্রসাদের একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলে। কারণ আগেরবার যখন দেখা হয়েছিল সে আনন্দকে বলেছিল প্রসাদের রান্নার হাত অনেক ভালো আর তাদের একটি কুকের পোস্টও খালি আছে। এর মধ্যে একদিন আনন্দ রাতের বেলা লক্ষ্য করে প্রসাদ বাড়ির পিছনে কালো জাদু করছে। এতে করে আনন্দর আর বুঝতে বাকি থাকে না প্রসাদ কেন এখানে এসেছে বা কী করতে চাইছে। তাই আনন্দ কোনো রিস্ক না নিয়ে প্রসাদকে আর্মি অফিসারের সাথে পাঠিয়ে দেয়। এরপর প্রসাদ আর্মি অফিসারদের সাথে গিয়ে কুকের চাকরি করতে শুরু করে। তবে পরবর্তীতে একদিন খবর আসে প্রসাদের বাবা আনন্দরাও মারা গেছে। তাই বাবার মৃত্যুর খবর পেয়ে প্রসাদ আবার গ্রামে ফিরে আসে। প্রসাদের বাবা ছিল এতদিন পর্যন্ত এই গ্রামের প্রেসিডেন্ট। তাই আনন্দ মারা যাওয়ার পর গ্রামবাসী নতুন একজন প্রেসিডেন্ট তৈরি করার পরিকল্পনা করছিল। কিন্তু প্রসাদও ভালো করে জানত ছোটবেলা থেকে তার যে ইচ্ছা, মানে তার মায়ের আত্মাটাকে ফিরিয়ে আনা, সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে তাকে এই গ্রামের প্রেসিডেন্ট হতে হবে। কারণ সে যদি এই গ্রামের প্রেসিডেন্ট হতে পারে তখনই শুধুমাত্র তাকে কেউ প্রশ্ন করতে আসবে না, সে গ্রামের সবাইকে নিজের আঙ্গুলে নাচাতে পারবে। তাই প্রসাদ একটি অ্যাক্সিডেন্টের নাটক করে এবং ডক্টরকে যে মিথ্যা বলায় যে অ্যাক্সিডেন্টে তার পা দুটি নষ্ট হয়ে গেছে। মোট কথা গ্রামবাসীর কাছে সিম্পাথি নিয়ে ওই সময় প্রসাদ গ্রামের প্রেসিডেন্ট হয়ে যায়। এমনকি এরপর থেকেই প্রসাদ মন্দিরের জন্য একটি নিয়ম করেছিল, যেই মন্দিরের দর্শনে আসবে তাকে তার জন্ম নক্ষত্রের কথা বলতে হবে। আর এই সুযোগ নিয়ে প্রসাদ গ্রামের মেয়েদের জন্ম নক্ষত্র জানতে পারত। এমনকি যে মেয়ের জন্ম নক্ষত্র তার মায়ের জন্ম নক্ষত্রের সাথে ম্যাচ করত, পূর্ণিমার রাতে প্রসাদ ওই মেয়েকে অপহরণ করে ওই মেয়ের উপর কালো জাদু করে তার মায়ের আত্মা আনার চেষ্টা করত। কিন্তু প্রসাদের কালো জাদুর পাওয়ার এতটাই বেশি ছিল যে ওই মেয়েগুলো কিছুতে সহ্য করতে পারত না। তবে যদিও প্রসাদ ওই সকল মেয়েদের উপর কালো জাদু করে সফল হতে পারছিল না, প্রসাদেরা ভালো করে জানত ওই মেয়েগুলো যেহেতু তাকে দেখে ফেলেছে তাই গ্রামে ফিরে তার কথা বলে দিতে পারে। তাই প্রসাদ নিজেকে বাঁচাতে নিজের সকল গোপনীয়তা রক্ষার্থে প্রত্যেকটি মেয়েকে খুন করেছে। আর গ্রামের মানুষের কাছে বলেছে আদাবেগুট্টার জঙ্গল অভিশপ্ত, যাতে ভয় পেয়ে সেখানে কেউ না যায়। প্রসাদের মুখে ওই সকল মেয়েদের মৃত্যুর কথা শোনার পর কানাকাম শুধু জানতে চায় ওই মেয়েদের বডিগুলো এখন কোথায়। প্রসাদ তখন জঙ্গলের পিছের দিকে একটি ক্ষেতের কথা বলে। তাই শোনামাত্রই কানাকাম পুরো গ্রামবাসীকে নিয়ে সেই জায়গায় চলে যায় এবং সেখানে গিয়ে একটি ক্ষেতের মধ্যে একটি গোলাপের বাগান দেখতে পায়, যেখানে প্রসাদ এতদিন পর্যন্ত যে সকল মেয়েদেরকে খুন করেছে প্রত্যেকটি মাটি চাপা দিয়ে রেখেছে। প্রসাদ ছোট থেকেই গোলাপ অনেক পছন্দ করত, তাই মেয়েদেরকে মারার পর প্রত্যেকের কবরের উপরই গোলাপের গাছ লাগিয়ে রেখেছিল। শুরু হয় কবরের খনন। একে একে মেয়েগুলোর দেহাবশেষ উঠে আসতে শুরু করে। আর প্রতিটি মেয়ের সাথে যে বিলিংসগুলো ছিল, মানে তাদের সাথে যে অর্নামেন্টস বা বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলো দেখে দেখে মেয়েদের পরিবারেরা তাদেরকে আইডেন্টিফাই করতে শুরু করে। এইভাবে একে একে যতগুলো মেয়ে নিখোঁজ হয়েছিল সবার দেহাবশেষ পাওয়া যায়। কিন্তু এখানে চন্ডিকার কোনো বডি নেই, যে জন্য কানাকাম আবার থানায় ফিরে প্রসাদকে টর্চার করে জানতে চায় চন্ডিকার সাথে তুই কী করেছিস, ওর বডি কোথায়। কিন্তু প্রসাদের কথা, চন্ডিকার সাথে আমি কি করব, আমি তো চন্ডিকার সাথে কিছু করিনি, কারণ চন্ডিকা তো ওই নক্ষত্রের সাথে ম্যাচই করে না, জন্ম নক্ষত্র তো তোমার সাথে ম্যাচ করেছিল। এমনকি প্রসাদ সাথে এটাও জানায় যে রাতে চন্ডিকা নিখোঁজ হয়েছিল তার 4 দিন পরে যেহেতু পূর্ণিমা ছিল, তাই কানাকামের জন্ম নক্ষত্র জানার পর কানাকামকে অপহরণ করার জন্য কানাকামের ফটো দিয়ে ওই রাতে জঙ্গলের মধ্যে প্রসাদ কালো জাদু করছিল। কিন্তু এর মধ্যে বাপজি এসে প্রসাদকে দেখে ফেলায়। প্রসাদ বিচ্ছুর কামড় খাইয়ে বাপজিকে খুন করে বডিটি নদীর ধারে ফেলে দিয়েছিল। তার মানে ওই রাতে চন্ডিকার সাথে কি হয়েছে প্রসাদ সেই বিষয়ে কিচ্ছু জানে না। তাহলে চন্ডিকা কোথায় গেল? ওই রাতে চন্ডিকার সাথে জঙ্গলে কি হয়েছিল? চন্ডিকা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? কানাকাম কি সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে? সিং চলে যায় এর কয়েকদিন পর। আদাবেগেরটা জঙ্গলে যে রহস্য ছিল সেটা উদ্ঘাটন হয়ে গেছে, তাই এখন আর মানুষের মধ্যে কোনো ভয় নেই। এখন সবাই সেই রাস্তায় যাতায়াত করে। আবার প্রসাদের থেকে সবকিছু জানার পর
প্রসাদকে মানসিক হসপিটালে পাঠানো হয়। কানাকামও থানায় ফিরতে সবাই কানাকামকে কনগ্রেস করছিল, কারণ আদাবি গুট্টার যে রহস্য ছিল, একজন লেডি কনস্টেবল হিসেবে কানাকাম সেই রহস্যের উদ্ঘাটন করেছে। পত্রিকায় সেগুলো প্রকাশও হয়েছে। যদিও থানার সবাই এটা নিয়ে গর্ববোধ করছে, তারপরও কানাকামের মন খারাপ, কারণ কানাকাম এখন পর্যন্ত তার বান্ধবী চন্দ্রিকার কোনো খোঁজ পায়নি। অ্যাটলিস্ট ও যদি মারা গিয়ে থাকে, ওর বডিটাও তো পাওয়া যায়নি, যে জন্য চন্দ্রিকার কেস ফাইলটি কমিশনার অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী নির্দেশনা আসবে, এই কেসটি বন্ধ হয়ে যাবে না ওপেন থাকবে। এদিকে একজন কনস্টেবল ভিতরে গিয়ে ফাইল খুঁজতে গিয়ে হঠাৎ করে একটি ফাইল নিচে পড়ে যায়, আর ওই ফাইলটি যখন বের করতে যাবে তাকে একটি বিচ্ছু কামড়ে দেয়। সাথে সাথে গ্রামের যে তান্ত্রিক মহিলা ছিল, ওই মহিলাকে ডাকা হয়। আর ওই মহিলা বিচ্ছুর কথা জানতে পেরে ওই কনস্টেবল হাতে লতাপাতা মিশ্রিত একটি মেডিসিন লাগিয়ে দেয়। কিন্তু ওই তান্ত্রিক মহিলা যাওয়ার পর কানাকাম রাওর কাছে জানতে চাচ্ছিল উনি এসব কী মেডিসিন দিল। রাও তখন ধুত্রা ফুলের কথা বলে, যে ধুত্রা ফুল দিয়ে তৈরি মেডিসিন। বিচ্ছুর মতো বিষাক্ত কোনো পতঙ্গ যদি কাটে, তাহলে এই ধুত্রা ফুলের মেডিসিন ব্যবহার করা হয়। সাথে এটাও বলে যে তান্ত্রিক মহিলা এই মেডিসিন দিয়ে গেছে, সে পূর্ণিমার রাতে গভীর জঙ্গলে গিয়ে ওই ধুত্রা ফুল সংগ্রহ করে তারপর মেডিসিন তৈরি করে রাখে। আর এটা শোনার পরই কানাকামের ওই তান্ত্রিক মহিলার উপর সন্দেহ হয়। তাই রাতের বেলা তান্ত্রিক মহিলা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কানাকাম তাকে ফলো করে। অবশ্য ওই মহিলা বুঝতে পারে কানাকাম তাকে ফলো করছে। সেও বুঝতে পারছিল কানাকাম তাকে সন্দেহ করে ফলো করেছে। এই জন্য সে কানাকামকে বলে, তুমি যে প্রশ্নের উত্তর খুঁজছ সেটা তোমার মধ্যে আছে, নিজেকে ভালো করে প্রশ্ন করো, নিজের মধ্যে খুঁজো, তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর রাতের বেলা কানাকাম গভীরভাবে চিন্তা করে। এমনকি কানাকাম রাওর কাছে চন্দ্রিকার কেস ফাইলের বিষয়ে জানতে চায়। রাও বলে কেস ফাইল একবার যদি কমিশন অফিসে চলে যায়, তাহলে কেসটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর খোদ চন্দ্রিকার বাবা মাও তাদের ভাগ্যকে মেনে নিয়েছে, তাহলে তুমি এত চিন্তা কেন করছো? রাও কানাকামকে এটাও বলে, গ্রামের যে মেয়েগুলো মারা গেছে, আগামীকাল লেকের পাড়ে সবার পিণ্ডদান অনুষ্ঠিত হবে। এমনকি ওই মেয়েগুলোর সাথে চন্দ্রিকার নামও আছে। সিন চলে যায় পরবর্তী দিন। লেকের পাড়ে সবার পিণ্ডদান অনুষ্ঠিত হচ্ছিল। ইচ্ছা না থাকতেও কানাকামও সেখানে এসেছে। তবে পিণ্ডদানের এক সময় কাকের জন্য খাবার দিয়ে কাক ডাকলে কাকের এসে খাবার খেতে শুরু করে। আর এখানে আশ্চর্য ঘটনাটি ঘটে, কাক শুধুমাত্র 3 জনের খাবার খাচ্ছে, চন্দ্রিকার খাবার খাচ্ছে না। মানে যে 3 জনের বডি পাওয়া গিয়েছিল শুধুমাত্র তাদের খাবারগুলোই খাচ্ছে। এতে করে কানাকাম ধারণা করে চন্দ্রিকা হয়তো এখনও পর্যন্ত জীবিত। তাই কানাকাম সোজা এসআইয়ের সাথে দেখা করে এসআইকেও এই কেস ফাইলের কথা বলে, যে আপনি দয়া করে আমাকে একটু সুযোগ দিন, আমি চন্দ্রিকাকে খুঁজে বের করব। এসআইয়ের কথা তুমি যেসব কথা বলছো, এগুলো হায়ার অফিসিয়ালের কাছে বলে আমরা কিছুই করতে পারবো না, তারা বিশ্বাস করবে না। তারপরও কানাকাম তাকে অনুরোধ করায় সে কমিশনার অফিসে তার পরিচিত একজনকে কল করে আপাতত ফাইলটি কয়েকদিনের জন্য হোল্ড করে রাখতে বলে। যদিও কাজটা খুবই সেন্সিটিভ, তাই সে 3 দিনের সময় দেয়, যে আমি সর্বোচ্চ 3 দিন মতো আটকে রাখতে পারবো। তাই কানাকামের কাছে চন্দ্রিকাকে খোঁজার জন্য মাত্র 3 দিন সময় আছে। কিন্তু 3 দিনের মধ্যে চন্দ্রিকাকে সে কিভাবে খুঁজে বের করবে? তখনই কানাকামের মনে পড়ে চন্দ্রিকা মাঝে মধ্যে পোস্ট অফিস থেকে কোথাও মানি অর্ডার করত। তাই কানাকাম পোস্ট অফিসে গিয়ে সেই ঠিকানাটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু চন্দ্রিকা যে ঠিকানায় পাঠাতো, মানে চন্দ্রিকা যখন পাঠাতো, যেই রেজিস্টারের মধ্যে তারা লিপিবদ্ধ করেছে, সেই রেজিস্টারটি ফুল হয়ে যাওয়ার কারণে তারা সেটি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে দিতে পারছে না। তবে পোস্টমাস্টার সময় নেয় যে আমি তথ্য এনে তোমাকে দিব। আবার কানাকামের এটাও মনে পড়ে প্রথম দিন চন্দ্রিকা যখন এখানে এসেছিল, মানে তার সাথে কারে দেখা হয়েছিল, চন্দ্রিকা বলেছিল ভাইজাগ থেকে সে এখানে তাপ্পেটাগুলো শিখতে এসেছে। তার মানে চন্দ্রিকার বাড়ি ভাইজাগে। তাই কানাকাম দ্রুত তার কাপড় চোপড় নিয়ে ভাইজাগে চন্দ্রিকার বাড়িতে চলে যায়। সেখানে প্রথমেই তার বসুদার সাথে দেখা হয়। যেহেতু ওই সময় কানাকামের জন্যই চন্দ্রিকা হারিয়ে গিয়েছিল, তাই বসুদা সহ চন্দ্রিকার পরিবার সবাই কানাকামের উপর বেশ রেগে আছে। কানাকামও নিজের অবস্থানটা বোঝানোর চেষ্টা করে যে আমি মানছি আমার জন্যই ঘটনা ঘটেছে, তবে এরপর থেকে আমি এক মুহূর্ত শান্তি পাচ্ছি না। এমনকি সে এটা বলে আমি বিশ্বাস করি চন্দ্রিকা এখনও বেঁচে আছে, আমি ওকে খুঁজে বের করবই। এরপর কানাকাম চলে যেতে চাচ্ছিল, কিন্তু বাইরে বৃষ্টি থাকায় চন্দ্রিকার মা বলে তুমি আজকের রাতটা এখানে থেকে যাও, কাল সকালে চলে যেও। এদিকে চন্দ্রিকার বাবা বাসায় নেই, তাই চন্দ্রিকার মা কানাকামকে চন্দ্রিকার ঘরেই থাকতে দেয়। কানাকামের কাপড়ও ভিজে গেছে বলে চন্দ্রিকার কাপড় পরে আজকের রাতটা এখানে থাকতে বলে। কিন্তু কানাকামের মনে খটকা তখনই বাঁধে যখন চন্দ্রিকার টেবিলে বেশ কিছু বই দেখে কানাকাম জানতে চায় চন্দ্রিকাকে এই বইগুলো পড়ত। চন্দ্রিকার মা তখন বলে পড়তে বসলে ওর ঘুম পেত, পড়াশোনার কী করত। কিন্তু কানাকামের যতটুকু মনে পড়ে, চন্দ্রিকার সাথে প্রথম যেদিন তার দেখা হয়েছিল এমন কোনো রাত নেই যে ঘুমানোর আগে সে বই পড়েনি। কিন্তু চন্দ্রিকার মা তো উল্টো কথা বলছে। আবার চন্দ্রিকার মার বিহেভিয়ার কেমন যেন আজব টাইপের ছিল।
এরপর চন্দ্রিকার মা চলে যায়। কানাকামও দরজা বন্ধ করে চেঞ্জ করার জন্য চন্দ্রিকার কাপড় থেকে যখনই চন্দ্রিকার কাপড় নিতে যাবে তখনই তার চোখ পড়ে একটি ওড়নার দিকে। কারণ চন্দ্রিকা মিসিংয়ের দিন চন্দ্রিকা এই ওড়নায় পড়েছিল। এমনকি বাইক অ্যাক্সিডেন্টের পর চন্দ্রিকা এই ওড়না দিয়েই কানাকামের গলার রক্ত মুছেছিল। সে রক্তের দাগ পর্যন্ত এখানে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ওড়না এখানে কি করে এলো? ওড়না তো চন্দ্রিকার কাছে থাকার কথা। চন্দ্রিকা যদি নিখোঁজ হবে, ওড়না এখানে কি করে এলো? তাহলে কি চন্দ্রিকার বাবা মা কোনো কিছু লুকাচ্ছে? কিছুক্ষণের মধ্যে চন্দ্রিকার বাবা এসে পড়ে। কানাকামো দরজার ফাঁকা দিয়ে উকি দিতেই দেখে চন্দ্রিকার মা চন্দ্রিকার বাবাকে চন্দ্রিকার ঘরের দিকে দেখিয়ে দিচ্ছে, মানে কানাকামকে দেখিয়ে দিচ্ছে যে ও ঘরের মধ্যে আছে। এরপর আমাদের চন্দ্রিকার বাবা মার পাস্টে একটি ঘটনা দেখানো হয়। মানে তারা যখন ইয়াং ছিল তারা তাদের এক ধর্মীয় গুরুর সাথে দেখা করেছিল। এমনকি তাকে এটাও বলেছিল চন্দ্রিকার বাবা সদ্য 2বার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে। চন্দ্রিকার মায়ের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ যাচ্ছিল। সবকিছু শোনার পর ওই ধর্মীয় গুরু তাদেরকে বলে, যতদিন এই মেয়ে আপনাদের সাথে থাকবে ততদিনই আপনাদের সমস্যা বাড়বে। তবে এখান থেকে পরিত্রাণের একটি উপায় আছে। আমি আপনাদের পরিত্রাণের উপায় হিসেবে যেটা বলবো, বাবা মা হিসেবে আপনাদের মেনে নিতে খুব কষ্ট হবে। এরপরই সে পরিত্রাণের একটি উপায় বলেছিল। তবে কি বলেছিল সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। সিন চলে আসে প্রেজেন্টে। পরবর্তী দিন সকাল হতেই চন্দ্রিকার বাবা কানাকামকে নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কানাকামের মনের মধ্যেও তখন বেশ সন্দেহ হচ্ছিল, কারণ তাদের বিহেভিয়ার একদমই উদ্ভট ছিল। তবে সে কানাকামকে রেলওয়ে স্টেশনে না নামিয়ে একটি বাস স্টপে নামিয়ে দিয়ে সোজা বাড়িতে চলে যায়। এরপর কানাকাম থানায় কল করে সাথীবাবুকে দ্রুত পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখতে বলে যে পোস্ট অফিসে কানাকাম যে তথ্য চেয়েছিল সেই তথ্যটি এসেছে কিনা। সাথে পিসিএর নম্বরটিও বলে দেয় যে আমি এখানেই আছি, আপনি তথ্য নিয়ে আমাকে দ্রুত জানান। কথা মতো সাথীবাবু সোজা পোস্ট অফিসে গিয়ে চন্দ্রিকা যে ঠিকানায় মানি অর্ডার করত ওই ঠিকানাটি নিয়ে এসে কানাকামকে কল করে জানিয়ে দেয়। আর কল কাটা মাত্রই কানাকামের সৎমা কল করে জানায় কানাকামের বাবা খুব অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কানাকাম যেন দ্রুত আসে। কিন্তু এতক্ষণে কানাকাম ওই পিসিএ বুথ থেকে চলে গেছে, তাই কানাকামকে বলার কোনো উপায় নেই। কানাকাম ফিরে এলে শুধুমাত্র বলতে পারবে। এদিকে চন্দ্রিকা যে ঠিকানায় মানি অর্ডার করত কানাকাম সেই ঠিকানা নিয়ে সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আর এরপরই আমাদের মুভির প্রথম টুইস্ট সামনে আসে। এখানে কানাকামের চন্দ্রিকার সাথে দেখা হয়। কিন্তু প্রশ্ন হলো, আদাবিগুট্টা জঙ্গলে নিখোঁজ হয়ে চন্দ্রিকা এখানে কি করে এলো, আর চন্দ্রিকা এখানে কি করছে? এরপর চন্দ্রিকা কানাকামকে পুরো বিষয় খুলে বলতে শুরু করে। চন্দ্রিকা বলে, আমার বাবা আমাকে খুবই ভালোবাসত। প্রতি বছর মন্দিরে গিয়ে আমার জন্মদিন উদযাপন করত এবং মানুষদের খাওয়াতো। কিন্তু গত বছর জন্মদিনের সময় আমার বাবাকে কেমন যেন উদাস লাগছিল। এই জন্য চন্দ্রিকা তার বাবার সাথে কথা বলে যে বাবা তোমার কি হয়েছে। চন্দ্রিকার বাবা তখন তাকে বলে, বহু বছর যাবৎ একটি বিষয় আমি তোমার থেকে লুকিয়ে রেখেছি। যতদিন আমি বলতে না পারবো নিজেকে আমার অপরাধী বলে মনে হবে, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আসলে আমরা তোমার আসল বাবা মা নই, তোমাকে আমরা হসপিটাল থেকে অ্যাডপ্ট করেছিলাম। সারা জীবনে আমি তোমার থেকে কিচ্ছু লুকাইনি, তাই এই বিষয়টা লুকাতে পারছিলাম না। শোনার পর চন্দ্রিকা বলে, আমার বাবা মা যেই হোক না কেন, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমার কাছে আপনারাই আমার বাবা মা। কিন্তু চন্দ্রিকার মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছিল যে আসলে তার বাবা মা কি। তাই এটা জানার জন্য চন্দ্রিকা তার বাবার পুরাতন কিছু ফাইল বের করে সেখানে তার অ্যাডপশন লেটারে তার আসল বাবা মার ঠিকানাটি পায়। আর এরপর সেই ঠিকানায় গিয়ে চন্দ্রিকা জানতে পারে তার একটি যমজ বোন আছে যার নাম সহস্রা। এমনকি চন্দ্রিকার আসল বাবা অনেক আগে মারা গেছে, মা অসুস্থ, প্যারালাইজড হয়ে বিছানায়, সহস্রায় তার দেখাশোনা করছে। চন্দ্রিকা তখন বলছিল, ওই সময় যদি ওনারা আমাকে না নিয়ে তোমাকে নিয়ে যেত তাহলে তোমার লাইফটা তো কষ্টকর হতো না। কিন্তু ওই সময় যেটা হয়নি, চন্দ্রিকা এখন সেটা করার প্ল্যান করে। চন্দ্রিকা তার নিজের জায়গায় সহস্রাকে পাঠানোর প্ল্যান করে, কিন্তু সহস্রা কিছুতে রাজি হচ্ছিল না। তারপর চন্দ্রিকা অনেক অনুরোধ করে সহস্রাকে রাজি করায় এবং নিজের মতো করে তৈরি করে নিজের বাড়িতে পাঠায়। কিন্তু চন্দ্রিকার জায়গায় সহস্রা এখানে এসে পুরোই আনকমফোর্ট ফিল করছিল। এখানে আমরা এটাও জানতে পারি, চন্দ্রিকা যখন কলেজে পড়াশোনা করত তখন চন্দ্রিকার শেখর নামে একটি ছেলের সাথে রিলেশন হয়েছিল। আবার চন্দ্রিকার বাবা জাতপাতে বিশ্বাসী ছিল। শেখরের কাছে তেমন কোনো পরিচয় ছিল না যেটা দিয়ে সে তার বাবার কাছে পরিচয় করিয়ে দিবে, কারণ চন্দ্রিকা জানত শেখরের কথা বললে তার বাবা কখনোই মেনে নেবে না। এই জন্য চন্দ্রিকা শেখরকে একটি ভালো চাকরির কথা বলেছিল যে তুমি যদি একটি ভালো চাকরি পাও তখন আমি বাবাকে বলে ম্যানেজ করতে পারবো। তখন শেখরের দুবাই একটু কোম্পানিতে চাকরি হয়, যে জন্য শেখরকে দুবাই চলে যেতে হবে। আবার ওই মুহূর্তেই চন্দ্রিকার জন্য একটি সম্বন্ধ আসে। চন্দ্রিকার বাবা সেই সম্বন্ধ দিতে রাজিও হয়ে যায়, কিন্তু চন্দ্রিকা তো ওই মুহূর্তে শেখরের কথা বলতে পারছিল না। শেখরে ফিরে আসতে 1 বছর সময় লাগবে, মানে 1 বছরের কন্ট্রাক্ট ছিল। তাই চন্দ্রিকা এই বিয়েটা পোস্টপোন করতে চন্দ্রিকার বাবাকে অনুরোধ করে যে বাবা আমার পড়াশোনা শেষ করে আমি বিয়ে করব,
কিন্তু তাতেও তার বাবা বলছিল, ছেলেপক্ষকে আমি বলবো বিয়ের পর যেন তোকে পড়াশোনা করতে দেয়। চন্ডিকা তখন তাপ্পেটাগুলোর কথা বলেন যে আমি এটা শিখতে চাই, আর এর জন্য আমাকে রেপালিতে যেতে হবে। চন্ডিকা অনেক অনুরোধ করে তার বাবাকে রাজিও করিয়েছিল, তবে তার বাবা শর্ত দিয়েছিল যাওয়ার সময় বসুদাকে সাথে নিয়ে যেতে হবে। আর এখানেই সমস্যাটা বাধে, কারণ বসুদা যদি চন্ডিকার সাথে রেপালি চলে যায়, চন্ডিকা কিছুতেই শেখারের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, তাহলে বসুদা জেনে গিয়ে বাড়িতে জানিয়ে দেবে। তাই চন্ডিকা সহস্রার সাথে কথা বলে, মানে সহস্রাকে তার জায়গায় রেপালিতে পাঠাতে চায়, যাতে সহস্রা রেপালি চলে যায় আর এখানে চন্ডিকা থেকে তার মায়ের দেখাশোনা করলো, আবার শেখরের সাথে যোগাযোগ করতে পারলো। কিন্তু তাতেও সহস্রা রাজি হচ্ছিল না। চন্ডিকা একসময় বলে, শেখরকে ছাড়া আমি বাঁচব না, তাই ও যতদিন দুবাই থেকে না ফিরছে ততদিন আমার জায়গায় অন্তত তুমি ওখানে যাও। এই কথার উপর ভিত্তি করেই সহস্রা বসুদাকে নিয়ে ওই গ্রামে গিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে এতদিন পর্যন্ত কানাকামড়ার জায়গায় চন্ডিকা ভাবছিল সে আসলে চন্ডিকা ছিল না, সে ছিল চন্ডিকার যমজ বোন সহস্রা। সহস্রা সেখানে গিয়ে প্রতিনিয়ত চন্ডিকার সাথে যোগাযোগ করত, মানি অর্ডার করত, চিঠি পাঠাতো, আর সেই চিঠিতে কানাকামের বিষয় বলতো। আবার এর মধ্যে চন্ডিকা জানতে পারে শেখরের আরও 6 মাস এখানে থাকতে হবে। আবার হঠাৎ করে সহস্রার চিঠি আসা বন্ধ হয়ে যায়। চন্ডিকাও সহস্রার সাথে যোগাযোগ করতে না পেরে একসময় বাড়িতে ফিরে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে সহস্রার সাথে আসলে কি হয়েছে। চন্ডিকা তখন তার বাবা মাকে পুরো বিষয়টি খুলে বলে যে সে তার নিজের জায়গায় সহস্রাকে ওখানে পাঠিয়েছিল, তাই সহস্রা যে নিখোঁজ হয়েছে তার জন্য সেই দায়ী। তবে চন্ডিকার বাবা সবকিছু জানার পর চন্ডিকাকে কথা দিয়েছিল, আমি ওকে খোঁজার ব্যবস্থা করব, কিন্তু যতদিন ওকে না পাই বাইরে আমাদের অনেক শত্রু আছে, তুই ততদিন যেখানে যেমন ছিলি সেভাবে আত্মগোপনে থাক। মূলত এই কথার উপর ভিত্তি করি চন্ডিকা এরপর থেকে এখানে রয়েছে। তার মানে চন্ডিকার বাবা মা এই বিষয়টা সবকিছুই জানে, তারা সবার থেকে গোপন করেছে। আর কানাকামুর সত্যরা জানার পর সোজা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর আমাদের মেরি এবং মুকেশ নামে দুটি নতুন চরিত্রকে দেখানো হয়। তারা দুজন দুজনকে ভালোবাসে, তবে বিয়ের আগে শারীরিক সম্পর্কের কারণে মেরি এখন প্রেগনেন্ট। মুকেশকেও জানানোর পর দুজনের পরিবারকে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু মেরির মনের মধ্যে ভয় কাজ করছিল, তার পরিবার যদি জানতে পারে, তাদেরকে খুঁজে বের করতে পারে, তাহলে হয়তোবা তাদের আলাদা করে ফেলবে। কিন্তু মুকেশ তাকে কথা দেয় দুনিয়ার কেউই আমাদেরকে আলাদা করতে পারবে না। সিন চলে আসে প্রেজেন্টে। সহস্রার বিষয়ে সবকিছু চন্ডিকার কাছে জানার পর কানাকাম থানায় কল করে হেড কনস্টেবলকে ওই বিষয়ে বলতে যাচ্ছিল, কিন্তু রাও বলে তোমার বাবা হসপিটালে, আগে তুমি সেখানে যাও। তাই কানাকাম হসপিটালে ছুটে যায়। সেখানে গিয়েই দেখে তার বাবা মৃত্যু সজ্জায়। কানাকামের মনে পড়ে তার বাবা তাকে পুলিশের পোশাকে দেখতে চেয়েছিল, তাই বাবার মৃত্যুর আগে কানাকাম ফুল ইউনিফর্মে তার সামনে গিয়ে দাঁড়ায়। আর এরপর কানাকামের বাবার মৃত্যু হয়। খবর পেয়ে কানাকামের বাড়িতে থানার অন্য সদস্যরাও আসে, আর এখানে কানাকাম চন্ডিকা এবং সহস্রার পুরো ঘটনা খুলে বলে, সাথে ওই অন্যার বিষয়টাও। কারণ কানাকাম ধারণা করছে চন্ডিকার বা সত্যনারায়ণ হয়তোবা সহস্রার সাথে কিছু একটা করতে পারে, না হলে ওই অন্যাটি ওই বাড়িতে কেন গেল। এদিকে আবার কানাকার সৎমায়ের যে ভাই ছিল সে মাতাল অবস্থায় বোনের গহনা লুট করতে যাচ্ছিল। কানাকাম তাকে পিটিয়ে বের করে দেয় এবং তার মাকেও আশ্বাস দেয়, আমি আপনার পাশে আছি, আমি আপনাকে দেখব, আপনার কোনো চিন্তা করতে হবে না। ঠিক তখনই চন্ডিকার বাবা মা সেখানে আসে। তারা কানাকামের বাবার ফটোতে শ্রদ্ধা হিসেবে ফুল দিয়ে যাওয়ার সময় কানাকামকে বলে যায়, আমার 2টি মেয়ে ছিল, মানে সহস্রাকেও সে মেয়ে হিসেবে মেনে নিয়েছে, তাই যে কোনো মূল্যে সে সহস্রাকে খুঁজে বের করতে চায়। আর এর মধ্য দিয়ে বোঝা যায় তারাও আসলে সহস্রার বিষয়টি কিছুই জানে না। তবে যাওয়ার সময় কানাকাম সত্যনারায়ণের কাছে জানতে চায় আপনাদের ড্রাইভার কোথায়, কারণ কানাকামের সাথে সহস্রার যেদিন পরিচয় হয়েছিল সেদিন ড্রাইভার সতীশও সাথে ছিল। সত্যনারায়ণ বলে রেপাল্লিতে যাওয়ার পর ও চাকরি ছেড়ে দিয়েছিল। আর এখানে কানাকামের সন্দেহটা জাগে, তাহলে সতীশই সহস্রের সাথে কিছু করল না তো আবার। তাই এই বিষয়টা ভালো করে ক্লিয়ার হতে কানাকাম বসুদার বাড়ি থেকে বসুদার সাথে দেখা করে। কানাকাম বসুদাকেও সতীশের কথা বলে যে আমার মনে হচ্ছে সতীশ হয়তো কিছু করতে পারে, না হলে হঠাৎ করে চাকরি কেন ছেড়ে দিবে। তাই আমি চন্ডিকার বাবার কাছে জিজ্ঞেস না করে আপনার কাছে জানতে এসেছি। কানাকাম এখনো পর্যন্ত সহস্রার বিষয়টি বসুদাকে জানায়নি। বসুদাও তখন বলে ওই সতীশ তো সবসময় চন্ডিকার পিছু পড়ে থাকতো। ও একদিন চন্ডিকার ওড়না ধরে টান দিয়েছিল এবং আমার পায়ে পড়ে বলেছিল আমি যেন বিষয়টি না জানাই। সাথে আমাকে বলেছিল ও এরপর কখনোই চন্ডিকার পিছে পড়বে না। আর চন্ডিকার বাবা সত্যনারায়ণকে অন্য শহরে একটি কাজের কথা বলে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। এরপর কানাকাম সহস্রার ওই রক্তমাখা ওড়নাটি দেখায় যে আমি এটা ওর বাড়িতে পেয়েছি। রক্তমাখা ওড়নাটি দেখা মাত্রই বসুদা বলে ওঠে ও যেদিন নিখোঁজ হয়েছিল ওর পরনে এই ওড়নাটাই ছিল। যদি তুমি এটা চন্ডিকার কাপবোর্ডে পেয়ে থাকো তাহলে সতীশই চন্ডিকার সাথে কিছু একটা করেছে। চলো আমরা চন্ডিকার বাবা সত্যনারায়ণকে দ্রুত বিষয়টি জানাই। তখনই কানাকাম বলে ওঠে সতীশ তো আমাকে অন্য কথা বলল,
মূলত এখানে আসার আগে কানাকাম সতীশের সাথে দেখা করেছিল, যেখানে সতীশ বলেছিল চন্ডিকার বাবা মা যেদিন থানায় কমপ্লেন নিয়ে গিয়েছিল ওই দিন আসার সময় তাকে বলেছিল চন্ডিকা যে বাড়িতে থাকতো সেখান থেকে সকল পোশাকগুলো নিয়ে আসতে। ওই সময় মূলত সতীশ তাড়াহুড়ো করে রক্তমাখা অন্যটিও বাড়ির মধ্যে পেয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিল। আর ওই ঘটনার পর সত্যনারায়ণ নিজেই সতীশকে চাকরি থেকে বের করে দিয়েছিল। আর সতীশ যেহেতু কাপড় চোপড় আনার সময় রক্তমাখা অন্যটিও সেখানেই পেয়েছিল, তার মানে দাঁড়াচ্ছে চন্ডিকা ওই রাতে হসপিটাল থেকে বাড়ি পর্যন্ত এসেছিল। বসুদায় কিছু একটা লুকাচ্ছে। বসুদাও পুরো বিষয়টি বুঝতে পেরে দুজনের জন্য চা তৈরি করে নিয়ে আসে এবং চা খেতে খেতে বলে এটা সত্যি, চন্ডিকা ওই রাতে বাড়িতে এসেছিল। আর এখানে আমাদের ওই রাতের আসল ঘটনা দেখানো হয়। চন্ডিকা ওই নার্সের সাথে যখন বাড়ির দিকে আসছিল, নার্সের বয়ফ্রেন্ড আসার পর চন্ডিকা একাই সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়। আর এরপর জঙ্গলের মধ্য দিয়ে মশাল হাতে প্রসাদকে যেতে দেখে চন্ডিকা তার পিছু করে আধা বিকুটটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল। আবার বাপজিও চন্ডিকার খোঁজে চন্ডিকার বাড়ির দিকে যখন যাচ্ছিল চন্ডিকাকে তখন সেখানে দেখে ফেলে। এরপর দুজনে মিলে জঙ্গলের গভীরে গিয়ে প্রসাদের সব কারসাজি দেখতে পায় যে প্রসাদ সেখানে কালো জাদু করছে। তাই বাপজি চন্ডিকাকে বলছিল আমি এখানে আছি, তুমি দ্রুত গ্রামে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসো। এই জন্য বাপজির কথা মতো চন্ডিকা ওই রাতে দ্রুত বাড়িতে গিয়ে বসুদাকে বিষয়টি বলেছিল। বসুদা প্রথমে বলছিল আমরা অন্য শহর থেকে এসেছি, প্রেসিডেন্টকে সবাই ভগবানের চোখে দেখে, এই ঝামেলার মধ্যে পড়া ঠিক হবে না। কিন্তু চন্ডিকার অনুরোধে বসুদা শেষমের বলে ঠিক আছে চলো আমরা দুজনই একসাথে যাই। আর তাড়াহুড়ো করে যাওয়ার মুহূর্তেই চন্ডিকার ওড়নাটা বাইরে পড়ে গিয়েছিল। আর এরপর বসুদার চন্ডিকার জঙ্গলে গেলে এমন ঘটনা ঘটে ভাইরে ভাই আপনি চিন্তাও করতে পারবেন না। ওই রাতে চন্ডিকাকে অন্য কেউ নয়, জঙ্গলের মধ্যে বসুদায় চন্ডিকার গলা কেটে তাকে খুন করেছিল। আর বসুদার মুখে ওই রাতের কথা জানার পর কানাকাম শুধু জানতে চায় আপনি নিজ হাতে চন্ডিকাকে বড় করেছেন, এত নির্মমভাবে কিভাবে খুন করতে পারলেন। বসুদার সাথে সাথে একটি ছুরি বের করে কানাকামের উপর আক্রমণ করছিল আর বলছিল আমি এখন তোকেও খুন করব। তবে ঠিক তখনই কানাকামের টিমের অন্য সদস্যরা এসে বসুদাকে ধরে ফেলে। এরপর আমাদের সেই ম্যারিকে দেখানো হয়। মেরির প্রেগনেন্সির লাস্ট মান্থ চলছে। হঠাৎ একদিন বাজারে গিয়ে তার গ্রামের পরিচিত এক মহিলার সাথে দেখা হলে মেরি তার কাছে জানতে পারে মেরি পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে তার বাবা মাটা সহ্য করতে না পেরে পুরো পরিবার সহ একসাথে মারা গেছে। তার মানে মেরির পরিবার মেরির জন্যই মারা গেছে। মেরি এটা শোনার পর সহ্য করতে পারছিল না। তবে মেরি যখন মুকেশকে বিষয়টি জানাবে তখনই মুকেশ তাড়াহুড়ো করে বাড়িতে এসে মুকেশের মালিক তাকে একটি কাজ দিয়েছে, 2 দিনের জন্য তাকে মুম্বাই যেতে হবে। এই কাজটি ঠিকমতো করতে পারলে তাদের আর কোনো সমস্যায় থাকবে না। ফিরে এসে মেরির বাবা মাকেও তারা দাওয়াত করবে। তাই মুকেশকে ওই মুহূর্তে মেরি কিছুই জানায়নি। এরপর মুকেশ চলে যায়। তবে ঠিক ওই রাতেই মেরির লেবার পেইন শুরু হলে মুকেশের বন্ধু রাজু মেরিকে হসপিটাল নিয়ে যায়। ওই রাতে মেরি ডেলিভারিও হয়, কিন্তু ডক্টর জানায় ফিটাস ঠিকমতো গ্রো করেনি, হাত পা পর্যন্ত হয়নি। যদিও রাজু বাচ্চাকে দেখতে চাচ্ছিল, ডক্টর বলে মেরি ওই বাচ্চা দেখে সহ্য করতে পারবে না। এমনকি তারা মেডিকেল এক্সামিনেশনের জন্য ফেটাসটিকে ল্যাবে পাঠিয়েছে। আর এরপরই খবর আসে মুকেশ যে তার মালিকের কাজ নিয়ে গিয়েছিল আসলে সেটা ছিল স্বর্ণের চোরাচালান, যেটা সম্পর্কে মুকেশ নিজেও জানত না। তাই পথে পুলিশের রেড দিলে মুকেশ নিজের জীবন বাঁচানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মুকেশ মারা গেছে। তার মানে মেরির আপনজন বলতে আর কেউই থাকলো না। এখান থেকে সিন প্রেজেন্টে বসুধাকে অ্যারেস্ট করার পর বসুধার স্টেটমেন্টের ভিত্তিতে বসুধার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু কানাকাম এখনো পর্যন্ত সহস্রার বডি পায়নি। তাই কানাকাম খুশি হতে পারছে না, কারণ কানাকাম যতবারই বসুধার কাছে সহস্রার বডির কথা জানতে চেয়েছে বসুধা স্পষ্ট বলে দিয়েছে সে কোনোদিন কানাকামকে ওই বডির কথা বলবে না। তবে ঠিক ওই দিনই থানার মধ্যে এক চোরকে পেটানো হচ্ছিল, কিন্তু কিছুতেই সে মুখ খুলছিল না। তাই কানাকাম একসময় তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই চোরের স্যান্ডেল দুটো দেখে কানাকামের স্পষ্ট মনে পড়ে এই স্যান্ডেল জোড়া তারা বসুধার পায়ে দেখেছিল। কারণ মেলা থেকে বসুধা যখন যাচ্ছিল তখন বসুধার সেফটি পিন পায়ে ঢুকে গিয়েছিল, এই সেই স্যান্ডেল। কানাকামের এটাও মনে আছে চন্ডিকা নিখোঁজ হওয়ার পরবর্তী দিন বসুধা যখন থানায় ঢুকেছিল তখন বসুধার পায়ে ওই স্যান্ডেল জোড়া ছিল না, খালি পায়ে ঢুকেছিল। তার মানে বসুধা আগের রাতে জঙ্গলের মধ্যে সেখানে তার স্যান্ডেলটা ফেলে এসেছে। চোরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে চোর জানায় জঙ্গলের মধ্যে যেখানে বৈদ্যুতিক টাওয়ারের কাজ করা হচ্ছিল সেখানে মালামাল চুরি করতে গিয়ে সে ওই স্যান্ডেল জোড়া ওখানে পেয়েছে। তার মানে দাঁড়াচ্ছে বসুধা ওই রাতে সেখানে গিয়েছিল। কানাকামরা ওই চোরটাকে নিয়ে সাথে সাথে ওই জায়গায় যায়। এমনকি যে জায়গায় স্যান্ডেল জোড়া পাওয়া গিয়েছিল তার আশেপাশে তল্লাশি করে। এমনকি পাশের জলাশয়ের মধ্যে লোক নামিয়ে তল্লাশি করা হয়, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। তবে খুঁজতে খুঁজতে নতুন যে টাওয়ারটি তৈরি করা হয়েছে
ঠিক টাওয়ারের খুঁটির নিচের দিকে পাকা করা জায়গার মধ্যে ওই স্যান্ডেলের ছাপ পাওয়া যায়। এমনকি এখানে গাছটিও মৃত, একদম নুইয়ে গেছে, মাটিও এলোমেলো। তাই কানাকাম একদম টাওয়ারের নিচে খনন করায়, আর এখানে সহস্রার ডেড বডিটি পাওয়া যায়। কানাকাম সহস্রার ডেড বডিটি সৎকার করে, আর এর কয়েকদিন পর জেলে গিয়ে বসুদার সাথে দেখা করে। কানাকামকে দেখেই বসুদা বুঝতে পারে কানাকাম হয়তোবা সহস্রার ডেড বডি পেয়ে গেছে, কিন্তু বসুদার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। আর এরপরই সামনে আসে মুভির আরেক টুইস্ট, যাকে আমরা এতদিন বসুধা বলে জেনে এসেছি তার আসল নাম মেরি। কানাকামও পুরো বিষয়টি জানতে পেরেছে। তার মানে যে মেরির গল্প আমরা দেখে এসেছি এই সেই মেরি। কানাকামের মুখে মেরি শব্দটি শোনার পর বসুধার চোখ দুটো একদম বড় বড় হয়ে যায়। মূলত ওই দিন সকালে চণ্ডিকাদের বাড়ি থেকে কানাকাম যখন চলে যাচ্ছিল, তখন কানাকাম চণ্ডিকার বাবার মুখে শুনেছিল বসুধা তার শ্বশুর বাড়িতে গিয়েছে। সেজন্য কানাকাম বসুধার শ্বশুর বাড়ি খোঁজ করতে গিয়ে রাজুর খোঁজ পায়, আর রাজুর কাছে পুরো বিষয় জানতে পারে। আর এখান থেকে সিন পাস্টে মেরির সাথে ওই সকল ঘটনার পর রাজু একদিন বারে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই রাজুর পরিচিত একজন লোক আসে, আর কথায় কথায় সে রাজুদের বলে বিয়ের অনেক বছরও তাদের কোনো বাচ্চা হয়নি, তাই তারা সবেমাত্র একটি বাচ্চাকে দত্তক নিয়েছে। আর কিভাবে নিয়েছে সেই মাধ্যমটাও বলে। মূলত তাদের এখানে যে সরকারি হসপিটাল আছে সেখানে ডেলিভারি হলে ডক্টররা অনেক ক্ষেত্রেই বলে যে বাচ্চা মারা গেছে, মানে মৃত অবস্থায় জন্মিয়েছে। তা বাচ্চা তাদেরকে না দিয়ে তারা বাচ্চাটা সরিয়ে ফেলে, আর এই ধরনের যারা আছে টাকার বিনিময়ে তাদের কাছে দত্তক দিয়ে দেয়। এটা শোনার পর রাজুর একটু সন্দেহ হয়, কারণ ওই সময় মেরির বাচ্চাটিকে দেখতে পর্যন্ত দেয়া হয়নি, আর ওই একই হসপিটালে ঘটনাটি ঘটেছে। তাই রাজু সত্যর সন্ধানে ওই হসপিটালে চলে যায়। তবে হসপিটালের ডক্টর বা নার্স কেউই মুখ খুলছিল না। অবশেষে সেখানে একজন ওয়ার্ড বয় রাজুকে একটি ঠিকানা দেয়। রাজুর সাথে সাথে ওই ঠিকানা নিয়ে মেরির সাথে দেখা করতে আসে, কিন্তু মেরির সাথে দেখা করার আগে রাজুর একটি অ্যাক্সিডেন্ট হয়। ওই ঘটনায় মূলত রাজু পা হারিয়েছিল। তবে রাজু মেরিকে ওই ঠিকানাটি দিয়ে বলে তোমার মেয়ে এখনো পর্যন্ত জীবিত, এই ঠিকানায় আছে, মানে হসপিটাল থেকে বাচ্চাটি যাদেরকে দত্তক দিয়েছিল। আর এটা অন্য কেউ নয়, সত্যনারায়ণের ঠিকানা, মানে চণ্ডিকার বাবার ঠিকানা। ঠিকানাটি পাওয়া মাত্রই মেরি তার সন্তানের খোঁজে সত্যনারায়ণের বাড়িতে চলে যায়। ওই দিন সত্যনারায়ণের বাড়িতে অনুষ্ঠান চলছিল। সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত, চণ্ডিকা দোলনায় কান্না করছিল। বসুদাও তাই ছুটে এসে চণ্ডিকাকে তুলে নিয়ে তার কান্না থামায়। সত্যনারায়ণের বিষয়টি নোটিস করে বসুদার কাছে তার বিষয়ে জানতে চাইলে বসুদা জানে তার কেউই নেই। তাই বসুদার অসহায়তার কথা জানতে পেরে সত্যনারায়ণ বসুদাকে চণ্ডিকার দেখাশোনা করার জন্য রেখে দিয়েছিল। আবার কানাকাম সত্যনারায়ণের সাথে দেখা করে জানতে পেরেছে ওই সময় তারা বিন্দুমাত্র জানত না মেরি তার নিজের সন্তানের দেখভাল করছে। তবে সত্যনারায়ণ বলে চণ্ডিকা যে আমাদের আসল মেয়ে না, বসুদা এটা জানে না। কিন্তু সত্যনারায়ণের স্ত্রী মানে চণ্ডিকার মা বলে বসুদা জানত। মূলত চণ্ডিকা বড় হওয়ার পর হঠাৎ একদিন চণ্ডিকার মা বিজয়া বসুদাকে পুরো বিষয়টি বলেছিল যে চণ্ডিকাকে তারা আনাকাপল্লী গভর্নমেন্ট হসপিটাল থেকে দত্তক হিসেবে এনেছিল। আর এই সেই হসপিটাল যেই হসপিটালে মেরি তার সন্তান জন্ম দিয়েছিল। আর মেরি তো আগে থেকেই জানত যে তার মেয়েকে সে লালন পালন করছে। দাঁড়ান, কনফিউজ হবেন না, আমি একটু পর বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সবকিছু জানার পর বসুদাও বিজয়াকে বোঝাচ্ছিল আপনারা যেভাবে ওকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, অনেক সময় আসল বাবা মা এত কিছু করে না, আপনারা তো পুণ্যের কাজ করেছেন। তবে বিজয় এখানে আরেকটি কথা শেয়ার করে যেটা বসুদা আগে জানত না। আপনাদের মনে আছে সত্যনারায়ণ আর বিজয়া যখন ইয়াং ছিল তারা একজন ধর্মগুরুর সাথে দেখা করেছিল। ওই সময় তাদের উপর দিয়ে অনেক বিপদ যাচ্ছিল। মূলত ওই সময় তারা তাদের বাচ্চাটিকে দত্তক নিয়ে আসে। আর ধর্মগুরুও বলেছিল এই মেয়েটির কারণে সব হচ্ছে। আর এই বিপদের থেকে রক্ষা পেতে ধর্মগুরু তাদেরকে নির্দেশ দিয়েছিল যে এই বাচ্চাটিকে বদলে অন্য একটি বাচ্চা আনতে। তাই সত্যনারায়ণ প্রথমে বসুদার বাচ্চাটিকে আনলেও পরবর্তীতে ধর্মগুরুর কথা মতো বসুদার বাচ্চাটিকে হসপিটালে ফেরত দিয়ে তার বদলে চণ্ডিকাকে নিয়ে এসেছিল। আর এটা শোনার পরে বসুদা বুঝতে পারে এতদিন যাকে সে নিজের মেয়ে বলে বড় করেছে সে আসলে তার মেয়েই ছিল না, সে তো অন্য কারোর মেয়েকে বড় করেছে। আর তার মেয়ে কোথায় আছে সে নিজেও জানে না। এটা বসুদা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ বসুদা সবসময় চেয়েছিল তার মেয়েটা ভালো একটা জীবন পাক। এই জন্যই বসুদা নিজের পরিচয় না দিয়ে তার মেয়ের পাশে থেকে তাকে সাপোর্ট দিয়েছে। কিন্তু পরে সে জানতে পারল সে তার মেয়েই ছিল না। মূলত ওই দিনের পর থেকেই চণ্ডিকার প্রতি বসুদার একটা ঘৃণার জন্ম নেয়। বসুদা নিজের বাচ্চার খোঁজ করতে হসপিটালও গিয়েছিল, কিন্তু এত বছর পূর্বের ঘটনা, হসপিটাল থেকে কেউ কোনো তথ্য না দেয় বসুদা তার আসল সন্তানের কথা কখনোই জানতে পারেনি। ওই সময় থেকে বসুদা চণ্ডিকাকে মারার প্ল্যান করে, আর অবশেষে সুযোগ পেয়ে জঙ্গলের মধ্যে ওই রাতে চণ্ডিকাকে খুন করে। কিন্তু বসুদা জানতই না ওটা চণ্ডিকা ছিল না, ওটা সহস্রা ছিল। তবে বসুদার থেকে সবকিছু শোনার পর
কানাকাম বসুদাকে একটি সার্টিফিকেট দেখায় এবং বলে, এই সার্টিফিকেট স্পষ্ট লেখা আছে তোমার মেয়ে কোথায় আছে। চন্দ্রিকার কথা আমি হসপিটাল অনেক খোঁজ করেছি, সেখানে আমি পাইনি। তুমি এটা মিথ্যা বলছো। কানাকামের কথা তোমার কাছে না দিলেও একজন পুলিশের কাছে অবশ্যই ওরা দিবে। বসুদা বারবার জানতে চাচ্ছিল আমার মেয়ে কোথায় আছে, আমাকে বলো। কিন্তু কানাকামের কথা, তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তুমি তো এক এক সময় এক এক রূপ ধারণ করো, তাই তোমাকে যে শাস্তি দেয়া হয়েছে এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়। তোমার জন্য শাস্তি হবে তুমি কোনোদিনও তোমার মেয়েকে খুঁজে পাবে না। বলেই কানাকাম ওই কাগজটি ছিঁড়ে ফেলে এবং বসুদাকে বলে, তোমার সারা জীবন তুমি আফসোস করে করে জেল খাটবে, এটাই তোমার সবথেকে বড় শাস্তি। কি ভাবছেন মুভি শেষ? দাঁড়ান, সবথেকে বড় ছটকা তো এখন খাবেন। কানাকাম যে বসুদাকে শাস্তি দিয়েছে সেটা কেন দিয়েছে জানেন? কারণ কানাকাম কখনোই বসুদাকে তার সন্তানের ঠিকানা দিবে না, সে দিতেও পারবে না। কারণ কানাকামের বাবা যখন মারা গিয়েছিল, কানাকাম তার বাবার ঘরে একটি পুরাতন ট্রাঙ্কের মধ্যে তার ছোটবেলার বেশ কিছু জিনিসপত্র পেয়েছিল, আর ওই জিনিসপত্রের মধ্যে এই সার্টিফিকেটটাও ছিল, যেটা একটা অ্যাডপশন সার্টিফিকেট। এমনকি কানাকাম হসপিটালের তথ্য নিয়ে জানতে পেরেছে কানাকামকে তার বাবা মা অ্যাডপ্ট করেছিল, তাও ওই একই হসপিটাল থেকে। আর এই বাচ্চা অন্য কেউ নয়, সত্যনারায়ণরা যে বাচ্চাকে ফেরত দিয়ে গিয়েছিল, মানে বসুদার মেয়ে, অর্থাৎ বসুদা কানাকামের আসল মা। আর একজন খুনিকে কানাকাম কখনোই নিজের মা হিসেবে পরিচয় দিবে না। এই জন্যই কানাকাম বসুদার থেকে সবকিছু গোপন করে নিয়েছে। সিন চলে যায় এই ঘটনা কয়েকদিন পর। থানার সবকিছু ভালো মতোই চলছিল, তবে ঠিক তখনই কানাকামের জন্য একটি কল আসে। কানাকাম রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বসুদা বলে ওঠে, কানাকাম, আমার মেয়ে কোথায়? এদিকে খবরে প্রচারিত হচ্ছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি মহিলা জেল থেকে পালিয়েছে। তার মানে বসুদা পালিয়ে গেছে। আর বসুদা একা নয়, বসুদার সাথে এখন প্রসাদও আছে। তার মানে কানাকামকে এখন বসুদা এবং প্রসাদ এই দুজনের সাথে লড়তে হবে। এর দ্বারা এটাই প্রমাণ হয় কনস্টেবল কানাকামের যাত্রাটা এখানেই শেষ হয়ে যায়নি, সামনে আরও কিছু অপেক্ষা করছে। তবে যতদিন সিজন 3 না আসছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কানাকাম যে তার মাকে শাস্তি দিয়েছে, আপনার কি মনে হয় কানাকাম কি বসুদাকে তার আসল পরিচয়টি কখনো দিবে, নাকি বসুদার থেকে গোপন রাখবে? কানাকামের জন্য কোনটা উচিত হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।